নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক বহুমুখী প্রতিভা সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয়। তার রচিত কর্নেল কাহিনী ছোট বড় সকলের খুব প্রিয়। তিনি শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্র পত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত কিশোর কর্নেল সমগ্রের তৃতীয় খণ্ড থেকে। সবাই মিলে শুনি চলুন আজ এক রহস্য কাহিনী। আজ শুনব গোয়েন্দা কর্নেলের আর এক বিখ্যাত রহস্য গল্প। সঙ্গে অবশ্য রয়েছেন আমাদের সবার প্রিয় হালদার মশাই, আর অবশ্যই জয়ন্ত। তাহলে চলুন সবাই মিলে একসাথে শুনি লাফাংচু দ্রিদিম্বা রহস্য। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার সোফায় হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ সোজা হয়ে বসে চমকে ওঠা ভঙ্গিতে বললেন, খাইছে? জিজ্ঞেস করলুম, কে কাকে খেলো হালদার মশাই? গোয়েন্দা ভদ্রলোক উত্তেজিত ভাবে বললেন, লাফাংচু। তার মানে দ্রিদিম্বা। বলেই কাগজটা যেমন তেমন করে দুমড়ে রেখে হালদার মশাই শটান বেরিয়ে গেলেন। ভ্যাবাচাকা খেয়ে হাঁ করে তাকিয়ে রইলুম। ব্যাপারটার মাথা মুন্ডু কিচ্ছু বোঝা গেল না। এ কথা ঠিক যে হালদার মশাই মাঝে মাঝে বেমক্কা কিছু কিছু উদ্ভুটে কাণ্ড করে ফেলেন, সেটা সম্ভবত ওর ছিটগ্রস্ত স্বভাবের দরুনই বটে। তা ছাড়া সব তাতে নাক গলানোর অভ্যাসও আছে। একসময় পুলিশে চাকরি করতেন। রিটায়ার করার পর একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। কালে ভদ্রে দু একজন মক্কেল জোটে, অর্থাৎ কেস হাতে পান। সেই কেস জটিল হলে সুখ্যাত রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারের এই জাদুঘর সদৃশ্য ড্রয়িং রুমে পরামর্শ নেওয়ার জন্য হাজির হন আর ঘন ঘন নস্যি নেন। এদিন সাত সকালে ওর আবির্ভাব দেখে অবশ্য তেমন কিছু অনুমান করতে পারিনি, কিন্তু ওই দুর্বোধ্য দুটি শব্দ আওড়ে ওর আকস্মিক প্রস্থানের কারণটা কি? কি হলো ডার্লিং, তোমাকে অমন দেখাচ্ছে কেন? ঘুরে দেখি এতক্ষণে ছাদের বাগান থেকে নেমে এসেছেন কর্নেল। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, লাফাংচু। বৃদ্ধ প্রকৃতিবিদ তার সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, তো হালদার মশাই কোথায় গেলেন? দ্রিদিম্বা। কর্নেল অট্টহাসি হেসে এগিয়ে এসে ইজি চেয়ারে বসলেন। বোঝা যাচ্ছে খবরটা কাগজেও বেরোবে, সেটা আজ করতে পারেননি হালদার মশাই। খবর? কিসের খবর? মুখে কপট ভৎসনার ছাপ ফুটিয়ে কর্নেল বললেন, তুমি একজন সাংবাদিক জয়ন্ত। সাংবাদিক হিসেবে তোমার যথেষ্ট সুনাম আছে, অথচ আমার অবাক লাগে নিজের পেশার প্রতি তুমি একেবারে উদাসীন। একটু হেসে বললুম, হঠাৎ আমাকে নিয়ে পড়লেন কেন হালদার মশাই? আমাকে থামিয়ে কর্নেল বললেন, তোমাদের দৈনিক সত্য
সত্যসেবক পত্রিকায় খবরটা বেরিয়েছে। কত খবর বেরোয় কাগজে, সব খবর পড়তেই হবে তার মানে নেই বলে হাত বাড়িয়ে কাগজটা টেনে নিলুম, হালদার মশাইয়ের ব্যাপারটা বোঝার জন্যই। ষষ্ঠীচরণ কফি আর স্ন্যাক্সের ট্রে এনে টেবিলে রাখলো। তারপর চোখে ঝিলিক তুলে চাপা স্বরে আমাকে জিজ্ঞেস করলো, টিকটিকি বাবু বাথরুমে নাকি? না, ওর কফিটা বরং তুমি গিলে ফেলো গে ষষ্ঠী। ষষ্ঠী ডিটেকটিভ বলতে পারে না, কিংবা হয়তো ইচ্ছে করেই টিকটিকি বলে, কারণ সে হালদার মশাইয়ের ভাবভঙ্গি লক্ষ্য করে প্রচুর আমোদ পায়। কর্নেল তার দিকে চোখ কটমটিয়ে তাকাতেই সে বিব্রতভাবে বলল, খামোকা অতটা দুধ নষ্ট, আজকাল দুধের যা আকাল, টিকটিকি বাবু বেশি দুধ ছাড়া তো কফি খান না। বলে সে আমার পরামর্শ মতো অতিরিক্ত দুধ মেশানো কফির পেয়ালাটা তুলে নিয়ে চলে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে পড়লেন, ষষ্ঠী হালদার মশাইকে টিকটিকি বাবু বলে। জয়ন্ত, আশা করি টিকটিকি কথাটা জানো। পুলিশের গোয়েন্দাদের এক সময় টিকটিকি বলা হতো, সেটা ডিটেকটিভ শব্দটার ব্যঙ্গাত্মক বিকৃতি। কিন্তু খবরটা কোথায়? 6 পাতায় 8 নম্বর কলমের মাথায়। খবরটা এবার চোখে পড়ল। রায়গড়ে ভৌতিক উপদ্রব। রায়গড়, 23শে মার্চ। সম্প্রতি এখানে এক অদ্ভুত উপদ্রব শুরু হয়েছে। গভীর রাতে অনেক বাড়ির জানলায় কে বা কারা খটখট শব্দ করে ভুতুরে গলায় বলে, লাফাংচু দ্রিদিম্বা, কিন্তু তন্ন তন্ন করে খুঁজে কাউকে দেখা যায় না। এমনকি বাড়ির চারপাশে আলো জ্বাললেও এই ঘটনা ঘটছে। সাহসী যুবকেরা দল বেঁধে পাহারা দিয়েও এর কিনারা করতে পারেনি। পুলিশকে জানানো হয়েছে, কিন্তু পুলিশও এ রহস্য ফাঁস করতে ব্যর্থ হয়েছে। আশ্চর্য ব্যাপার, 20শে মার্চ রাতে থানার বড়বাবুর কোয়ার্টারেও এই ভুতুরে ঘটনা ঘটেছে। তিনি রিভলভার থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেন, তাতেও কাজ হয়নি। তার ঘণ্টাটা পরে বন শোভা নার্সারির প্রোপ্রাইটার সাধুচরণ লাহার বাড়ির জানলায় লাফাংচু দ্রিদিম্বা শোনা যায়। শ্রী লাহা এবং তার পরিবার প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। প্রথমত উল্লেখ্য, এখানে গঙ্গার ধারে শ্মশানের কাছে যে প্রাচীন শিব মন্দির আছে সেটি ঐতিহাসিক। রায়গড়ের রাজা কীর্তিমান রায় 1650 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের বর্তমান সেবায়িত পঞ্চানন আচার্য মহাশয়ের মতে, রায়গড়বাসীদের অনাচারে ক্রুদ্ধ দেবতা মহাদেব তার ভূতগণকে লেলিয়ে দিয়েছেন। অবিলম্বে তার তুষ্টি সাধনের জন্য মহাযজ্ঞ, বলিদানাদি পুণ্যকৃত্য আবশ্যক। খবরটা খুঁটিয়ে পড়ার পর হাসতে হাসতে বললুম, বোগাস, আসলে অনেক সময় কাগজের পাতা ভরার জন্য আজে বাজে বা উদ্ভট ধরনের খবরের দরকার হয়। যারা খবর জোগাড় করেন তারাও এই কর্মটি করে থাকেন। তাছাড়া তিলকে তাল না করলে খবর হয় না। বিশেষ করে লোকে তো মুখরোচক খবরই চায়। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, খবরটা পড়ার পর মনে হচ্ছিল হালদার মশাইয়ের আবির্ভাব আসন্ন। কারণ কদিন আগে উনি ফোনে দুঃখ করে বলছিলেন কেস টেস একেবারে পাচ্ছেন না, জীবনটা একঘেয়ে লাগছে। দেশ থেকে রহস্য টহস্য কমে গেলে ওর এজেন্সি যে তুলে দিতে হবে।
ভেবে দেখো জয়ন্ত, গণেশ অ্যাভিনিউয়ে তেতলার ছাদে ছোট্ট একখানা ঘরের ভাড়া 500 টাকা। হালদার মশাইয়ের মতো রিটায়ার্ড মানুষের পক্ষে কি সাংঘাতিক সমস্যা তাহলে। কাজেই হালদার মশাই রায়গড়ের ট্রেন ধরতে গেলেন। কফিতে চুমুক দিয়ে বললুম, কিন্তু উনি আপনার সঙ্গে পরামর্শ না করে অমনভাবে বেরিয়ে গেলেন, এটাই আশ্চর্য ব্যাপার। একটু আগেই বলেছি, রহস্যটা যে কাগজের খবর হবে সেটা আজ করতে পারেননি। কর্নেল অভ্যাস মতো হেলান দিয়ে চোখ বুঝলেন। তুমি ঠিকই বলেছ। ওর হঠাৎ চলে যাওয়াটা আমাকেও অবাক করেছে। কিন্তু কর্নেল, তাই বা আপনি ধরে নিচ্ছেন কেন? এমন হতে পারে হালদার মশাই নেহাত আড্ডা দিতেই এসেছিলেন, খবরটা পড়েই রহস্যের টানে ছুটে গেলেন। ওর পাগলামির কথা আমরা ভালোই জানি। কর্নেল হাসলেন। তুমি আসার আগে হালদার মশাই এসেছিলেন কিনা? হ্যাঁ, কিন্তু ওর মধ্যে কোনো উত্তেজনা দেখিনি। তুমি লক্ষ্য করনি ডার্লিং? উনি এসেই ষষ্ঠীকে ছাদে পাঠিয়েছিলেন আমাকে খবর দিতে। নিজেই যেতে পারতেন, যাননি। তার কারণ তোমার জানা উচিত। তুমিও এসে সোজা ছাদে চলে যেতে, কিন্তু যাওনি। ছাদের দরজায় কি সব সাংঘাতিক ক্যাকটাস রেখেছেন যে। অ্যাপোরো ক্যাকটাস ফ্লাজেলিফর্মিস। এই সিরিয়স প্রজাতির ক্যাকটি ব্যালকনিতে রাখার উপযুক্ত। এরা বৃষ্টি সইতে পারে না, অথচ ঠান্ডা পরিবেশ চাই। ভীষণ কাঁটায় ভরা, কতকটা অক্টোপাসের গড়ন, কিন্তু কি অসাধারণ লাল ফুল ফোটে। উঁকি মেরে দেখে এসো বরং। প্লিজ কর্নেল, বিরক্ত হয়ে পড়লুম। হালদার মশাই এবং লাফাংচু দিদিম্বা। হাত তুলে কর্নেল বললেন, ওই ক্যাকটিগুলো ছাদে ওঠার মুখে রেখেছি, যাতে কেউ হুট করে গিয়ে আমাকে বিরক্ত করতে না পারে। ক্যাকটি আর অর্কিড অনেক বেশি মনোযোগ ও সেবা দাবি করে ডার্লিং। এই জন্যেই সেদিন এক ভদ্রমহিলা বলছিলেন, আপনার ওই কর্নেল ভদ্রলোক। নিঃসংকোচে বলো ডার্লিং, আজ আমার মুড খাসা। ওপাল্টিয়া বাসিলারিস ক্যাকটির একটা কাটিং মেক্সিকোর সোনোরা থেকে আনিয়েছিলুম। দারুণ ফুল উপহার দিয়েছে, অবিশ্বাস্য। ভদ্রমহিলার মতে আপনি খুব ন্যাকা। কর্নেল হা হা হো হো হেসে পড়লেন। ব্রিলিয়ান্ট! ভদ্রমহিলা যথার্থ বলেছেন। ন্যাকা কথাটার মানে বলো তো? যে জেনেও না জানার ভান করে। তবে কথাটা এসেছে আরবি নেক থেকে। নেক মানে পুণ্যবান, ভালো মানুষ। এক ভাষার শব্দ অন্য ভাষায় ঢুকে বিকৃত হয়ে যায়, মানেও বদলে যায়। নেক থেকে নেকা,
এক্ষেত্রে উচ্চারণ এবং ব্যঙ্গাত্মক অর্থ বিকৃতি ঘটেছে। একা যেমন একা। প্রায় আর্তনাদ করলুম, আহ কর্নেল! কর্নেল হঠাৎ গম্ভীর হয়ে টেলিফোনের দিকে হাত বাড়ালেন। একটা নম্বর ডায়াল করে বললেন, সুপ্রভাত রায় সাহেব, কর্নেল সরকার বলছি। আচ্ছা, আপনার বাগানে যে একিনোক্যাকটাস গ্লুসেনিয়ে দেখেছিলুম, আপনি চমৎকার নাম দিয়েছেন, কুষ্মাণ্ড ক্যাকটি। কি বললেন? অকাল কুষ্মাণ্ড? হা হা হা। এনিওয়ে, ওগুলো তো রায়গড় থেকে। বনশোভা নার্সারি? আই সি। কি অবাক! আমি কল্পনাও করিনি আপনি রায়গড়ের ঐতিহাসিক রাজাদের বংশধর। আসলে রাজবংশধররা কুমার বাহাদুর বা প্রিন্স। আপনি পছন্দ করেন না তাহলে? শুনুন, ওই অকাল কুষ্মাণ্ড আমার দরকার। কিভাবে? ধন্যবাদ, রাখছি। কর্নেল ফোন রাখার পর হাই তুলে বললেন, কোনো এক রায়গড়ে ভূতের পেছনে দৌড়লেন এক ভদ্রলোক। এদিকে আর এক ভদ্রলোক মনে হচ্ছে অকাল কুষ্মাণ্ডের পেছনে দৌড়তে চলেছেন। তবে এই যোগাযোগটা অদ্ভুত রকমের আকস্মিক। প্রকৃতিবিদ এতক্ষণে মাথার আঁটো টুপি খুলে টাকে হাত বুলোচ্ছিলেন। বললেন, রহস্য জিনিসটার সঙ্গে আকস্মিকতার সম্পর্ক অনিবার্য, জয়ন্ত। আপনার এই অকাল কুষ্মাণ্ডে কোনো রহস্য আছে বুঝি? আছে, প্রকৃতির চেয়ে বেশি রহস্য আর কোথায় আছে? নাকি রথ দেখা, কলা বেচা দুই সেরে নিতে চান? কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর সোফার কাছে এগিয়ে নিচে থেকে একটা নোটবুক কুড়িয়ে বললেন, বলেছি তুমি হালদার মশাইকে লক্ষ্য করনি, করলে চোখে পড়তো। খবরটা পড়ার পর ভদ্রলোক এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে নোট বইটার কথা ভুলে গেছেন। সম্ভবত ওটা আমাকে দেখানোর জন্য হাতে রেখেছিলেন। কর্নেল নোট বইটার পাতা ওল্টাতে থাকলেন। তারপর আমার আসতে দেরি হচ্ছে দেখে কাগজ পড়ার জন্য এটা সোফায় রাখেন। এত বড় নোট বই পকেটে ঢোকানো যায় না। এটা ওর ডিটেকটিভ এজেন্সির নোট বই মনে হচ্ছে। যাই হোক, খবরটা পড়ার পর হঠাৎ উঠে দাঁড়ানো এবং চলে যাওয়ার সময় নোট বইটা নিচে পড়ে যায়। এই তো। একটা বেনামি চিঠির কপি ছাড়া এটা আর কি হতে পারে? মূল চিঠিটা। জয়ন্ত, ফোনটা ধরো। টেলিফোন বাজছিল। সাড়া দিতেই হালদার মশাইয়ের গলা ভেসে এলো, জয়ন্ত বাবু নাকি? কর্নেল স্যারকে দিন না প্লিজ।
আপনি কোত্থেকে ফোন করছেন? হাওড়া স্টেশন, আর কইবেন না, নোট বই ফেলাইয়া আইছি। ওটা আপনার কর্নেল স্যারের হাতেই রয়েছে, ওকে ফোনটা দিন, ট্রেনের সময় হয়ে গেছে। হালদার মশাই পূর্ববঙ্গীয় ভাষাতে কথা বলেন মাঝে মাঝে, বিশেষ করে উত্তেজনার সময়। ফোন কর্নেলকে দিলুম। কর্নেল বললেন, বলুন হালদার মশাই। বলেন কি? মক্কেলে নিষেধ? ঠিক আছে, সব পেশাতেই কিছু এথিক্স বা নীতি মেনে চলতে হয়। আপনি ডিটেকটিভ, কাজেই না না, আপনার কাজ আপনি করুন। গোপনে যোগাযোগ রাখবেন? বেশ তো, ঠিক আছে, উইশ ইউ গুড লাক। ফোন রেখে কর্নেল গম্ভীর মুখে ঘুরে দাঁড়ালেন। বললুম, কি ব্যাপার? কর্নেল নোট বইয়ের একটা পাতা আমার সামনে তুলে ধরলেন। হালদার মশাইয়ের হস্তাক্ষরে লেখা আছে, 26শে মার্চ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করা হবে। তার মধ্যে ত্র্যম্বক না পেলে আদরের নাতি বিশু বলিদান হবে। আবার বলা হচ্ছে, ত্র্যম্বক রেখে আসবে শ্মশান বটের গোড়ায়, চৌকো পাথরটার ওপর। পুলিশকে জানালে শিবেরও সাধ্য নেই তোমাকে বাঁচায়। আর একটা কথা, লাফাং চু দ্রিদিম্বা দিয়ে কাজ হবে না। ওই ভূতটাকে আমরা চিনি, তাকে ফাঁদ পেতে ধরব, সাবধান। পড়ার পর বললুম, সর্বনাশ, কিডন্যাপ কেস মনে হচ্ছে যে। কর্নেল আসতে বললেন, হ্যাঁ, পঞ্চানন আচার্যের নাতি বিশুকে কারা গুম করে রেখেছে। ত্র্যম্বক তাহলে নিশ্চয়ই কোনো দামি জিনিস? ত্র্যম্বক শিবের এক নাম, তবে কথাটার মানে যে দেবতার 3টে চোখ আছে। কর্নেল নোট বইটা নিয়ে তার ইজি চেয়ারে বসলেন। আমাদের হালদার মশাই নিজের পেশার ব্যাপারে খুব মেথডিক্যাল। ফোনে আমাকে ওর মক্কেলের নাম জানাতে চাইলেন না, বললেন নিষেধ আছে। কিন্তু নোট বইয়ে নাম ঠিকানা সবই লেখা আছে দেখছি। ওর মক্কেল সেই শিব মন্দিরের সেবায়িত পঞ্চানন আচার্য, সে তো বোঝাই যাচ্ছে। না জয়ন্ত, কর্নেল একটু হাসলেন। নাতি কিডন্যাপড হয়েছে যার, তিনি মোটেও হালদার মশাইয়ের কাছে আসেননি। সম্ভবত তার জানার কথাও নয় যে কে কে হালদার নামে একজন প্রাইভেট ডিটেকটিভ আছেন। হালদার মশাইয়ের মক্কেল হলেন রায় সাহেব, যার সঙ্গে একটু আগে ফোনে কথা বললুম। বালিগঞ্জ লেনের প্রমোদ রঞ্জন রায়, ভদ্রলোক, ইন্টারন্যাশনাল হর্টিকালচার সোসাইটির একজন মেম্বার। অবাক হয়ে বললুম, ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে গেল দেখছি। কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন, অবশ্য এমনও হতে পারে রায় সাহেব তাদের রায়গড় শিব মন্দিরের সেবায়িত মশাইয়ের নাতিকে সদিচ্ছা বশে উদ্ধার করতে চেয়েছেন। হয়তো পঞ্চানন বাবুই
ছুটে এসেছেন তার কাছে, তাই। কর্নেল হঠাৎ থেমে গিয়ে হেলান দিলেন ইজি চেয়ারে, চোখ বন্ধ করে রইলেন। কিন্তু কর্নেল, রায় সাহেব কেন হালদার মশাইকে নিজের নাম গোপন রাখতে বলবেন? কর্নেল চোখ বন্ধ রেখেই বললেন, ঠিক ঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রায় সাহেব কি হালদার মশাইয়ের সঙ্গে আপনার সম্পর্কে কথা জানেন? না জানলেও হালদার মশাই জানিয়ে থাকবেন, তাই। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। রায় সাহেব চান না আমি এতে নাক গলাই। তখন ফোনে বললেন, একিনো ক্যাকটাস রুসিনি সেই অকাল কুষ্মাণ্ডের জন্য কষ্ট করে রায় করে আমার যাওয়ার দরকার নেই, উনি শিগগিরই পাঠিয়ে দেবেন। তাহলে হালদার মশাই ওর অজ্ঞাতে আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছিলেন? কর্নেল চুরুটের একরাশ ধোয়ার দিকে তাকিয়ে বললেন, হালদার মশাই খুব মেথডিক্যাল, কিন্তু বড্ড হঠকারী। বহুবার নিজেই নিজের সাংঘাতিক বিপদ ডেকে এনেছেন, তা তো তুমিও দেখেছ। লাফাংচু দৃদিম্বা ভৌতিক রহস্যে আমার মাথা ব্যথা ছিল না। অকাল কুষ্মাণ্ড আমি ঘরে বসেই পেয়ে যাব, কিন্তু হালদার মশাইয়ের জন্য আমার ভাবনা হচ্ছে জয়ন্ত। এই দেখো না, নিজে নোট বইটাই ফেলে গেলেন, আর স্টেশনে গিয়ে সেটার কথা খেয়াল হলো। এদিকে রায় সাহেবের এমন লুকো ছাপারি বা কারণ কি? তিনি তো আমার পরিচয় ভালোই জানেন। না ডার্লিং, আমার কেন যেন মনে হচ্ছে এটা আমার প্রতি একটা চ্যালেঞ্জ। কর্নেল উঠে দাঁড়ালেন, বললুম, আপনি কি এখনই রওনা দেবেন নাকি? বনশোভা নার্সারিতে আমি বারদিনে গেছি জয়ন্ত। সাধুচরণ লাহা আমার চেনা লোক। গঙ্গার ধারে প্রায় 30 একর জমি জুড়ে ওর বিশাল নার্সারি। নন্দন কানন বললেই চলে। এমন নার্সারি এ দেশে আর দুটি নেই। লাহাবাবু দুর্লভ প্রজাতির অর্কিড আর ক্যাকটি গ্রাফটিং করে নানা জায়গায় চালান দেন। ঠিক আছে, উইশ ইউ গুড লাক। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, তুমিও যাচ্ছ? সে কি, আমাকে যে আজ মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে যেতে হবে। চিফ রিপোর্টারকে বাড়িতে ফোন করে জানিয়ে দাও, মুখ্যমন্ত্রী মশাইয়ের ভাষণের চেয়ে লাফাংচু দৃদিম্বা রহস্য পাঠকরা বেশি খাবে। বরং ফোনটা আমাকে একবার দিও, বুঝিয়ে দেব। পর্ব 2। রায়গড়ে পৌঁছতে প্রায় 3:45 বেজে গেল। গঙ্গার ধারে একটা পুরনো গঞ্জের গায়ে একালের ছাপ পড়েছে। নতুন পুরনোতে মিলে অদ্ভুত একটা চেহারা। ভিড় ভাট্টা হইচইয়ে তুলকালাম অবস্থা। আমরা একটা সাইকেল রিক্সা নিলুম। বসতি এলাকা ডাইনে রেখে রিক্সা যে পথে এগোলো
তার দুধারে ধ্বংসস্তূপ আর জঙ্গল। কিছুক্ষণ পরে কর্নেল হঠাৎ বলে উঠলেন, রক্ষে রক্ষে, শিব মন্দিরে প্রণাম করে আসি, 1 মিনিট। রিকশাওয়ালা বলল, বেশি দেরি করবেন না স্যার, নার্সারি থেকে আমাকে একাই ফিরতে হবে, বেলা গড়িয়ে যাবে, শুনশান নিরিবিলি রাস্তা। কর্নেল জিজ্ঞেস করলেন, চোর ছিনতাইয়ের ভয় আছে নাকি? রিকশাওয়ালা বলল, না স্যার, ইদানিং এখানে বাবার চেলাদের খুব উপদ্রব শুরু হয়েছে। তুমি কি ভূত প্রেতের কথা বলছো? রিকশাওয়ালা বুকে কপালে হাত ঠেকিয়ে বলল, আকে ঠিক মতো সেবা যত্ন না হলে বাবা রাগেন। প্রথম রাগ পড়েছিল ঠাকুর মশাইয়ের গিন্নির ওপর। রাত্রিরে খিড়কির দোরের কাছে ঘাড় মোটকে দিয়েছিলেন। এই তো 2 মাস আগের কথা। ডাক্তার বলল হার্ট ফেল। আজকাল ডাক্তারদের এই এক কথা, হার্ট ফেল। তবে কেউ কেউ বলেছিল বটে মার্ডার কেস। আমি বিশ্বাস করিনি স্যার। কর্নেল ভুরু কুঁচকে কথা শুনছিলেন। বললেন, তুমি কার কথা বলছো? আকে এই মন্দিরে যে ঠাকুর মশাই আছেন, তেনার ওয়াইফ ছিলেন। বুঝেছি। তা আর দেরি করবেন না স্যার, শিগগির প্রণাম করে আসুন। কর্নেল পা বাড়িয়ে বললেন, মন্দিরে এখন ঠাকুর মশাই আছেন তো? থাকার তো কথা। ওর বাড়িতে আর কে আছেন? ওর নাতি বিশু। মা বাপ মরা ছেলে স্যার, ঠাকুর মশাই মানুষ করছেন, স্কুলে পড়ে। বিশুও নিশ্চয় আছে এখন, স্কুলের তো ছুটি হয়ে গেছে। রিকশাওয়ালা হাসল, বিশুকে পাওয়া কঠিন। এই আছে তো এই নেই, কোথায় কোথায় ঘোরে টোটো করে। তবে ছেলেটা বড় ভালো স্যার। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আচ্ছা এই লাফাংচু দ্রিদিম্বা ব্যাপারটা। রিকশাওয়ালা আতকে উঠে ফের কপালে বুকে হাত ঠেকিয়ে পড়ল, ওসব কথা বলবেন না স্যার, যান যান প্রণাম করে আসুন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। রাস্তা থেকে এক ফালি পায়ে চলা পথ এগিয়ে গেছে শিব মন্দিরের জরাজীর্ণ ফটক পর্যন্ত। দুধারে ধ্বংসস্তূপ ঢেকে রেখেছে ঝোপঝাড় আর কিছু উঁচু গাছ। কর্নেল যেতে যেতে চাপা স্বরে বললেন, বোঝা গেল বিশু কিডন্যাপড হওয়ার কথা এখানে এখনো সম্ভবত কেউ জানে না। সায় দিয়ে বললুম, আরো একটা কথা জানা গেল, সেবাইত ভদ্রলোকের স্ত্রীর মৃত্যুটা অনেকের কাছেই সন্দেহজনক। কর্নেল বাইনোকুলার তুলে পাখি দেখার চেষ্টা করছিলেন। বললেন, একটা নিষেধাজ্ঞা রইল জয়ন্ত, তুমি সব সময় মুখটি বুজে থাকবে, বিশেষ করে যখন আমি কারোর সঙ্গে কথা বলবো। অভিমান চেপে বললুম, ওকে বস। কর্নেল হাসলেন, না না, অন্যান্য কথা বলবে, শুধু এই ঘটনা সংক্রান্ত কোনো কথা বাদে। তবে যখন তুমি আমি একা থাকবো তখন যথেচ্ছ কথা বলার কোনো বাধা নেই। ফটক দিয়ে ঢুকে একটা চত্বর দেখা গেল। এখানে ওখানে দেশি ফুল ফলের গাছ, সামনে প্রকাণ্ড শিব মন্দির। ধাপ পেয়ে উঠতে হয়। ডাইনে একতলা কয়েকটা ঘর, ঘরগুলোর দরজা জানলা বন্ধ। জুতো খুলে আমরা মন্দিরের দরজায় উঠে গেলুম। ভেতরটা আবছা অন্ধকার। কর্নেল
জ্যাকেটের পকেট থেকে ছোট্ট টর্চ বার করে চাললেন। সেই আলোয় একটা কালো পাথরের শিবলিঙ্গ দেখা গেল। সিঁদুরের ছোপ পড়েছে আগাগোড়া, কিছু মিয়ে যাওয়া ফুল আর বেলপাতা পড়ে আছে। হঠাৎ কর্নেল টর্চ নিভিয়ে ফিসফিস করে পড়লেন, প্রণাম করো ডার্লিং, ঝটপট প্রণাম। উনি হাঁটু মুড়ে বসে মাথা ঠেকালেন। আমি অবাক হয়েছিলুম, কারণ এ যাবৎ আমার বৃদ্ধ বন্ধুকে কোথাও এমন ভক্তি প্রদর্শন করতে দেখিনি। ওর দেখা দেখি আমাকেও মাথা ঠেকাতে হলো। তারপর উঠে দাঁড়িয়ে ঘুরে দেখি নিচের চত্বরে এক প্রৌঢ় দাঁড়িয়ে আছেন, লম্বাটে গড়ন, পরনে খাটো করে পরা ধুতি আর হাফ ফতুয়া, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষ মালা, খালি পা। কর্নেল বিনীতভাবে বললেন, আমার আন্তরিক ইচ্ছে পুজো দিই। তা আপনি কি এই মন্দিরের পুরোহিত? আপনাকে কোথায় যেন দেখেছি, কোন শোভা নার্সারিতে অথবা লাহাবাবুর বাড়িতে। গঙ্গার ধারে আপনার গলায় সেই যন্ত্রটাও ঝুলছে দেখছি। কি দেখেন ওই দিয়ে? পাখি টাখি দেখি। পাখি দেখতে আমার ভালো লাগে ঠাকুর মশাই। এই ঠাকুর মশাই তাহলে সেই পঞ্চানন আচার্য। মুচকি হেসে বললেন, আমার নাতি বিষেটারও ওই নেশা, বুঝলেন? একটা টিয়া পাখি পুষেছিল, রাগ করে খাঁচা খুলে উড়িয়ে দিয়েছি। তাতে হতভাগার এমন রাগ যে না খাওয়া না দাওয়া, কোথায় উধাও। যা না, যেখানে যাবি, কদিন কে খেতে দেয় দেখবো ক্ষণ। আবার এই শর্মার পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে পড়তেই হবে। কর্নেল এবং তার পিছনে আমি সিঁড়ি পেয়ে নেমে এলুম চত্বরে। কর্নেল বললেন, আপনার নাতির বয়স কত? কোন ক্লাসে পড়ে? ঠাকুরমশাই বললেন, 12-13 হবে, ক্লাস 6-এ গাড্ডা খেয়ে পড়ে আছে। আর বলবেন না মশাই, বিশু নয় বিচ্ছু, বুঝলেন? কি বুঝলেন? বিচ্ছু। ঠাকুরমশাইয়ের চোখ দুটি কেমন ঢুলু ঢুলু, আর মুখে অমায়িক ভাব। চোখ নাচিয়ে হেসে বললেন, মশাইদের কি কলকাতা থেকে আসা হচ্ছে? আজ্ঞে হ্যাঁ। কর্নেল এদিক ওদিক তাকিয়ে দেখে বললেন, ছোট ছেলে এই নিরিবিলি জায়গায় একা থাকতে ভালো লাগবে কেন? তাই হয়তো মাঝে মাঝে কোনো আত্মীয় স্বজনের বাড়ি চলে যায়। আপনি খোঁজ নিচ্ছেন না কেন? পঞ্চানন আচার্য এবার একটু বিরক্ত হলেন। দূর মশাই, আত্মীয় স্বজন বলতে ওর কেউ কোথাও আছে নাকি? রায়গড়েই কারোর বাড়ি গিয়ে থাকে, এবারও তাই আছে। তা আপনি ওর পাখি খুলে দিলেন কেন? অত কৈফিয়ত দিতে পারবো না মশাই। কর্নেল পকেট থেকে পার্স বের করে বললেন, আগামীকাল পুজো দেব। জিনিসপত্র কেনাকাটার জন্য কত অ্যাডভান্স লাগবে বলুন? আমি লাহাবাবুর নার্সারিতে আছি। ঠাকুরমশাই পার্সের দিকে তাকিয়ে পড়লেন, ছোট না মাঝারি না বড় পুজো?
কে? ছোট পুজোর রেট 50, মাঝারি 500, বড় 750। এত তফাৎ কেন? ঠাকুরমশাই হাসলেন। ছোটতে নিরিমিষ, মাঝারিতে কেজি 10, বড়তে কেজি 15 থেকে 20। পাঠার যা দাম বেড়েছে আর বলবেন না মশাই। হয়তো হাড়ি কাঠ দেখতে পাচ্ছেন, অবস্থা দেখুন না, ঘুণ ধরে নড়বড় নড়বড় করছে। মাঝারি বা বড় পুজো হলে কে তোকে খবর দিতে হবে, তাকেও মজুরি দিতে হবে তো। কর্নেল পার্স থেকে দুটো 10 টাকার নোট ঠাকুরমশাইয়ের পায়ের কাছে রেখে বললেন, ছোটই দেব, রক্ত টক্ত আমার ধাতে সয় না, এই রইল অ্যাডভান্স। ঠাকুরমশাই নোট দুটো দেখতে দেখতে বললেন, আর একটা চাই, পুজো সামগ্রীর বেজায় দর। কর্নেল আর একটা 10 টাকার নোট রাখলেন, তারপর বললেন, কখন আসবো বলুন? দাঁড়ান, পাজি দেখে আসি। টাকা তুলে নিয়ে কেমন যেন ঘোরের মধ্যে হেঁটে গেলেন ঠাকুরমশাই। একতলা একটা ঘরের দরজায় তালা ঝুলছে। ফতুয়ার পকেট থেকে চাবি বার করে তালা খুললেন, ভেতরে ঢুকে গেলেন। চাপা স্বরে বললুম, সত্যি কি পুজো দেবেন নাকি? কর্নেল গম্ভীর মুখে বললেন, মাঝে মাঝে একটু ধর্ম কর্ম করলে মনে শান্তি আসে ডার্লিং। ঠাকুরমশাই বেরিয়ে আসছিলেন, এবার চোখে চশমা, হাতে পাজি। বারান্দা থেকে নামার সময় একটা শূন্য পাখির খাঁচায় মাথায় টোক্কর লাগলো। অমনি হ্যাত্তেরি বলে খাঁচাটা হ্যাচকা টানে খুলে ছুঁড়ে ফেললেন। তারপর পাজির পাতা ওল্টাতে ওল্টাতে এগিয়ে এলেন। হ্যাঁ, কালবেলা গতে 6 ঘটিকা 33 মিনিট 44 সেকেন্ড মাহেন্দ্র যোগ। আপনারা সূর্য ওঠার আগেই চলে আসুন। কর্নেল করজোড়ে প্রণাম করে পা বাড়িয়ে বললেন, আচ্ছা, আপনি যে খাঁচাটা ফেলে দিলেন, আপনার নাতি এসে রাগ করবে না? বয়েই গেল। ঠাকুরমশাই বাঁ হাতে বুড়ো আঙুল দেখালেন। গত সপ্তাহে পাখি উড়িয়ে দিয়েছি, এ সপ্তাহে খাঁচা উড়িয়ে দিলুম। পাখি ফিরে এসে থাকবে কোথায়? টেনে টেনে হাসতে লাগলেন পঞ্চানন আচার্য। আপনার নাতি চলে গেল কবে? আজ রোববার, বৃহস্পতিবার স্কুল থেকে বিকেলে এসে বই খাতা রেখে চলে গেল। বলে যায়নি কোথায় যাচ্ছে? বলল কে তো ওর পাখি দেখতে পেয়েছে, ধরতে যাচ্ছে। কে তো কে? আমার অ্যাসিস্ট্যান্ট, 1 কোপে 100 পাঠা কাটে মশাই, বড় পুজো দিলে দেখতেন। রিক্সাওয়ালাকে দেখা গেল ফটকের বাইরে, মুখে তিতি বিরক্ত ভাব। ডাকলো, বড্ড লেট হয়ে গেল স্যার, এমন করলে চলে? এতক্ষণে ফিরে গিয়ে আরো কয়েক খেপ প্যাসেঞ্জার টানতুম স্টেশনে। ঠাকুরমশাইয়ের কাছে বিদায় নিয়ে আমরা গিয়ে রিক্সায় উঠলুম। শেষ হলো লাফাংচু দ্রিদিম্বা রহস্যের প্রথম পর্ব। ফিরে আসবো কাল পরবর্তী পর্ব নিয়ে। নমস্কার।